আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমাদের সাথে আছি আমি ফাহিম। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকে, ইংলিশে কিভাবে নিজের বেস্টটা দেওয়া যায়। আর তোমাদের অনেকের মনে একটা ভয় কাজ করে ইংলিশ নিয়ে, যে আমি দেখেছি অনেকের মনে, অনেকে ভাবে যে ইংলিশটা খুবই কঠিন। তো ইংলিশটা এত বেশি কঠিন না মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তোমরা যদি একটু ট্রাই করো, অবশ্যই 12-13 ইজিলি পাওয়া যায়। 12-13 মার্ক পাওয়া মোটামুটি, তোমরা যদি একটু চেষ্টা করো অবশ্যই সম্ভব। আর অনেক ক্ষেত্রে 14-15, ইভেন 15-তে 15 পাওয়াই সম্ভব। তো ইংলিশের ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত সেটা নিয়ে তোমাদের সাথে আজকে কথা হবে। তো ইংলিশের ক্ষেত্রে আমি মনে করি তোমাদের ইংলিশের দুইটা পার্ট মেইনলি। একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো ভোকাবুলারি পার্টটা যেহেতু একটু মুখস্থ, অনেকের আগে থেকে অনেক ভোকাবুলারি জানা থাকে, তো তাদের জন্য এটা ইজি। যাদের আগে থেকে জানা নেই তাদের জন্য একটু কষ্ট হবে, কিছু ভোকাবুলারি শিখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভোকাবুলারি পার্ট একটু লাকও লাগে, কারণ ভোকাবুলারি পার্টে ভোকাবুলারি কি আসবে সেটা তো বলা যায় না। তো যদি কমন পড়ে যায় তাহলে ভালো, কমন না পড়লে আসলে অ্যান্সার করাটা একটু কঠিন। কিন্তু গ্রামাটিক্যাল পার্ট যেটা আছে সেটা কিন্তু সবার জন্যই, সবার জন্যই ইম্পর্টেন্ট, আর সবার জন্যই ভালো করা জরুরি। কারণ গ্রামাটিক্যাল পার্টে আমরা যদি কিছু বেসিক গ্রামার পারি আর কিছু প্রশ্ন ব্যাংক সলভ করা থাকে আমাদের, তাহলে ইজিলি গ্রামাটিক্যাল পার্টে সবগুলো কারেক্ট করা সম্ভব। এখন গ্রামাটিক্যাল পার্ট আর ভোকাবুলারি পার্ট নিয়ে একটু ডিটেলস কথা বলা যাক। গ্রামাটিক্যাল পার্টে আমরা কি করতে পারি? গ্রামাটিক্যাল পার্টের টপিকগুলোকে যদি ব্রড হেডিং এ ভাগ করি, তাহলে টপিকগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। তো পার্টস অফ স্পিচ একটা খুবই বড় টপিক, কারণ পার্টস অফ স্পিচের মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। তো এই সবগুলো পার্ট থেকে প্রশ্ন কম বেশি হয়। তো প্রশ্ন হওয়ার ক্ষেত্রে পার্টস অফ স্পিচের মধ্যে পার্টস অফ স্পিচ খুবই ইম্পর্টেন্ট টপিক। তো পার্টস অফ স্পিচের প্রতি আমাদের ফোকাসটা দিতে হবে। এরপর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্সের মধ্যে চলে যায় ফ্রেজ, ক্লজ, এই টপিকগুলা। এবার সেন্টেন্সে পড়া আছে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনের মধ্যে আমরা প্যারালিজম, সেন্টেন্সটা কারেক্ট আছে কিনা, ইজ দিস সেন্টেন্স কারেক্ট, এই টাইপের প্রশ্ন আসে। তো এগুলো মেইন টপিক, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন। আরেকটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। এই টপিকগুলো যদি ব্রড হেডিং আমরা পড়ে নেই বা এই টপিকগুলোর প্রশ্ন আমরা কভার করে ফেলি, তাহলে আমাদের গ্রামাটিক্যাল পার্টে 90-95% প্রশ্ন কমন চলে আসার কথা। তো এখন এই টপিকগুলো আমরা কিভাবে পড়তে পারি? এই টপিকগুলো পড়ার ক্ষেত্রে তোমার বাজারে অনেক বই আছে, বই ফলো করতে পারো। তবে আমার উপদেশ থাকবে তোমাদের প্রতি যে সবসময় বাজারের বইয়ের চেয়ে তোমার কোচিং এর বই ফলো করলে বেশি ভালো হয়। কেন বেশি ভালো হয়? চিন্তা করে দেখো, বাজারের বইগুলো লেখা কিসের জন্য? তোমার যে কোনো ইংলিশ, ওভারঅল ইংলিশকে টার্গেট করে লেখা বা ইংলিশ শেখানোর জন্য লেখা। আর কোচিং এর বইগুলো কি টার্গেট করে লেখা? কোচিং এর বইগুলো টার্গেট করে লেখা হচ্ছে তোমাকে ভর্তি পরীক্ষা ভালো করানো। অবশ্যই কোচিং এর বইগুলো টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে ভর্তি পরীক্ষায় তুমি কিভাবে ভালো করতে পারো। ওই বইগুলোতে তোমাদের এরকম টপিকই থাকে যেগুলো আসার চান্স বেশি। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে সেগুলাই থাকে বেশি। আর বইগুলো একটু ছোট হয়। কোচিং এর বইগুলো নর্মালি জেনারেল ইংলিশ গ্রামার বইয়ের চেয়ে একটু ছোট হয়। ছোট হয় সুবিধাটা আমাদের অল্প সময় আমরা বেশিবার পড়তে পারি, টপিকটা সহজেই আয়ত্ত করতে পারি। তো এই জন্যই বললাম তোমরা অবশ্যই গ্রামারের ক্ষেত্রে যদি কোচিং এর বই ফলো করো তাহলে হয়তো ইজিলি পড়তে পারবা। এছাড়া অনেকে যদি আগে অন্য কোনো বই ফলো করা থাকে তাহলে সেটা পড়লেও চলে, সমস্যা নাই। তো এখন আমরা টপিকটা কিভাবে কমপ্লিট করব? তো টপিকের জন্য বারবার সবাই বলে, আমিও বলছি, প্রথমেই তোমাদের টার্গেট থাকবে প্রশ্ন ব্যাংক, প্রশ্ন ব্যাংক এবং প্রশ্ন ব্যাংক। প্রশ্ন ব্যাংক ভালোভাবে অ্যানালাইসিস করা, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করার চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা আমাদের অবশ্যই ফোকাস দিতে হবে। আমরা প্রশ্ন ব্যাংক থেকে গ্রামাটিক্যাল পার্টে যত প্রশ্ন আসছে আগামী 10 বছর, বিগত 10 বছর, 15 বছর, যার কাছে যত প্রশ্ন থাকে সবগুলো আমাদের দেখতে হবে। প্রশ্নগুলো দেখলে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি কি প্রশ্ন আসতেছে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি দেখা হয়ে যায়, এরপর আমরা বিসিএস এর প্রশ্ন দেখতে পারি, ডিউ ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখতে পারি। প্রশ্নগুলো দেখার পরে আমাদের যে ওভারঅল একটা আইডিয়া হবে যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, পরবর্তীতে ওই টপিকগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে ওই টপিকগুলো যদি আমাদের খুব ভালোভাবে পড়া হয়ে যায়, প্রশ্ন ব্যাংক সলভ করা হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আমরা গ্রামারের এর আশেপাশেই প্রশ্ন পাবো। গ্রামারের বেলায় কি হয়, কিছু বছর পার্টস অফ স্পিচ থেকে বেশি আসে, কিছু বছর ইডিয়ম, কিছু বছর আমাদের সেন্টেন্স কারেকশন থেকে বেশি আসে, কিছু বছর ফ্রেজ ক্লজ থেকে বেশি আসে। তো যে কোনো অনেক বছর, কিছু বছর কিছু টপিকের থেকে বেশি আসে, কিছু টপিক থেকে কম আসে। তবে ওভারঅল যে টপিকগুলো বললাম ইম্পর্টেন্ট টপিক, যেমন পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন, রাইট ফর্ম অফ ভার্বস, এগুলা থেকে কম বেশি প্রতি বছরই প্রশ্ন থাকে। এই টপিকগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করে টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করলে ইনশাআল্লাহ গ্রামাটিক্যাল পার্টে আর কোনো সমস্যা হবে না। এরপর আসি ভোকাবুলারি পার্ট। তো ভোকাবুলারি পার্টে আমরা কি করতে পারি? ভোকাবুলারি পার্টের জন্য আবারও বললাম যে ভোকাবুলারি আসলে অনেক হিউজ, বড় একটা বিষয়। আমাদের ওভারঅল সবগুলো না পড়ে আমাদের পরীক্ষার জন্য যে কোচিং এর বইগুলো আছে, কোচিং এর বইগুলোতে মোটামুটি অ্যানালাইসিস করে দেয়া থাকে
যে এগুলো তোমার এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওনারা অ্যানালাইসিস কিভাবে করে? ওনারা অ্যানালাইসিস করা হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন থেকেই। তো তুমি যদি নিজের অ্যানালাইসিস করতে চাও তুমিও পারো। তুমি হচ্ছে প্রিভিয়াস 10 বছরের প্রশ্ন দেখবা বা 20 বছরের প্রশ্ন দেখবা, প্রশ্ন দেখে নিজের মতো একটা ম্যাপ তৈরি করবা যে আসলে কোন জায়গা থেকে আসতেছে বা কোন জায়গায় ভোকাবুলারি বেশি দিচ্ছে। তো ওই ভোকাবুলারি বা রিলেটেড ভোকাবুলারি গুলো তুমি বেশিভাবে পড়ে নিয়ে যেতে পারো। আবারও বলতেছি যে ভোকাবুলারি কখনোই 100% কমন পড়ার আশা নিয়ে যাবা না, কারণ হচ্ছে ভোকাবুলারি অ্যানালাইসিস করলে দেখা যায় অনেক সময় বাইরে থেকে প্রশ্ন আসে। তো তোমরা অ্যানালাইসিসটা করবে কিসের জন্য? যাতে তোমার প্রবাবিলিটিটা বাড়ে। আমাদের সবসময় কাজ হচ্ছে সম্ভাবনা বাড়ানো। যদি 80% কমন আগে পাইতা, এখন যাতে অ্যানালাইসিসের পর তুমি 90% কমন পাও, এরকম সম্ভাবনা বাড়ানোই হচ্ছে আমাদের টার্গেট। কখনোই আমরা আসলে মন থেকে ধরে নিয়ে যাবো না যে আমরা 100% কমন পাবো। কমন পাইতে পারি, লাইফ ফেভার করলে অবশ্যই কমন পাবো, আর যদি ফেভার না করে তাহলে হচ্ছে 1-2টা ভোকাবুলারি আনকমন থাকতে পারে। তো তাও আনকমন ভোকাবুলারির মধ্যে অনেক সময় এরকম হতে পারে যে প্রশ্নটা আনকমন, কিন্তু অপশনগুলো তুমি চিনো, বা 4টা অপশনের মধ্যে 3টা অপশন চিনো বা 2টা অপশন চিনো। তো এটা ইজিলি এরকম হইতে পারে। তো এরকম কখন হবে? যখন তুমি হচ্ছে ভোকাবুলারিটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করে ভোকাবুলারিতে যা যা আসে তা পড়ে ফেলবা। ঠিক আছে? তো আমাদের গ্রামাটিক্যাল পার্টের কি করতে হবে? গ্রামাটিক্যাল পার্টের জন্য আরো একবার সংক্ষেপে বলি। গ্রামাটিক্যাল পার্টে হচ্ছে আমাদের সবগুলা টপিকের একটু আইডিয়া থাকতে হবে। আর আইডিয়া নেওয়ার জন্য আমরা অবশ্যই বাজারের বই ফলো করতে পারি, ফলো করে থাকলে আরো ভালো, সমস্যা নেই কোনো। কিন্তু কেউ যদি নতুন করে পড়তে চাও, নতুন করে পড়ার ক্ষেত্রে আমার মনে হয় কোচিং এর বইগুলা ইজি হবে, কারণ হচ্ছে ওগুলাতে টপিকগুলো সংক্ষেপে থাকে, আর যেগুলো হচ্ছে ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলাই দেওয়া থাকে। তো এগুলা পড়তে পারো। আর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই প্রিভিয়াস 15 বা 20 বছরের প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন, বিসিএস ভর্তি পরীক্ষার প্রশ্ন। বিসিএস ভর্তি পরীক্ষার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষার পাশাপাশি বিসিএস প্রশ্নগুলো দেখলে কমন পাওয়ার চান্স অনেক বেশি বাড়ে। তো এই হচ্ছে গ্রামাটিক্যাল পার্টে গেল। এরপর ভোকাবুলারি পার্টে বললাম, ভোকাবুলারি পার্ট আসলে কখনোই সম্পূর্ণ নিজের হাতে থাকে না। কারণ ভোকাবুলারি পাওয়ার একটা বিষয় আছে। অনেকে দেখা যায় যে তোমার এক বন্ধু বা তোমার কোনো বন্ধু সাপোজ হচ্ছে ক্লাস 5 থেকে অনেক ভোকাবুলারি বেশি জানে, তো তুমি কি হুট করে ওর থেকে বেশি জানতে পারবা? তো হুট করে জানা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের কাজ হচ্ছে যার যার লেভেল অনুযায়ী ভোকাবুলারিটা আস্তে আস্তে একটু আপডেট করার ট্রাই করা। আর পাশাপাশি হচ্ছে অন্যান্য অনেক সাবজেক্টও আছে, যেমন ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, এগুলো তোমার সময় দিতে হবে। তুমি চাইলেও ভোকাবুলারি এখন সারাদিন ভোকাবুলারি শিখতে পারবা না। তো ভোকাবুলারি পার্টটা হচ্ছে আগে যাদের খুব ভালোভাবে শেখা আছে তার জন্য একটা প্লাস পয়েন্ট, আর যাদের খুব ভালোভাবে শেখা নেই তারা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যে কোনো কোচিং এর বইয়ের যেগুলো ইম্পর্টেন্ট বা বোল্ড করে দেয়া বা লাল করে দেয়া সেই ভোকাবুলারি গুলা দেখে নিতে পারো। তো ভোকাবুলারি পার্টে হয়তো সব কমন পাবা না, যদি তোমার ভোকাবুলারি অবস্থা খুবই খারাপ হয়। যদি আগের থেকেই ডেভেলপড হয় তাহলে হয়তো কমন পাবা, সিনোনিম অ্যান্টোনিম কমন পেয়ে যেতে পারো। আর যদি একদম বেশি কঠিন প্রশ্ন হয় তাহলে হয়তো কেউই কমন পাবা না। ওই পার্টটা নিয়ে এত বেশি চিন্তা না করি, আমরা হচ্ছে গ্রামাটিক্যাল পার্টটাতে ভালো মতো ফোকাস দিই। গ্রামাটিক্যাল পার্টটা যাতে আমাদের সম্পূর্ণ কমন আসে, আর ভোকাবুলারি পার্টে যাতে আমরা প্রায় 80-90% কমন পাই। এভাবে যদি পড়ি আমরা তাহলে দেখা যাবে যে 15-এর মধ্যে যদি লাখ ফেভার করে বা কমন যদি পড়ে যায় তাহলে হচ্ছে 15 হয়ে গেল। আর যদি একটু কঠিন আসে বা হচ্ছে একেবারে কমন একটু না পড়ে তাহলে তো 12-13টা হবে। তো 12-13 কিন্তু অনেক ইংরেজিতে। আর ইংরেজিতে হচ্ছে ইংরেজির নাম্বারটা কি আমরা সবসময় বলি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের নাম্বার হচ্ছে আমাদের চান্স পেতে সাহায্য করে, আর যে ইংলিশের নাম্বারটা হচ্ছে আমাদের পজিশন আগাতে সাহায্য করে। তো ইংরেজির মার্কটা অবশ্যই আমাদের পজিশন বুস্ট করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ইংরেজির ক্ষেত্রে আমরা বারবার কোশ্চেন ব্যাংক সলভ করবো আর হচ্ছে টপিকগুলো রিভাইজ করতে থাকবো। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে যে প্রশ্ন তোমার বারবার ভুল হচ্ছে সেটা যাতে পরবর্তীবার সলভ করার আগেই তোমরা শিখে নাও, যাতে আর কখনো ভুল না হয়। ধরো তুমি একটা টপিকে প্রশ্ন করলা, ক্রস ফ্রেজের টপিকে একটা প্রশ্ন করলা, তো দেখতেছো ক্রস ফ্রেজে আটকাচ্ছ। তো এই টপিকটা তোমার অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে, কারণ এটা ইম্পর্টেন্ট টপিক আর এটা হচ্ছে ভর্তি পরীক্ষায়ও আসতে পারে। তো বেস্ট অফ লাক সবাইকে, এভাবে তোমরা পড়তে থাকো। আশা করি ইংরেজিতে তোমাদের একটা ভালো নাম্বার আসবে। ইংরেজিতে ভালো নাম্বার আসলে অবশ্যই তোমার ভালো পজিশন করবে। তো আমার ক্ষেত্রে যদি বলি, আমাদের বার হচ্ছে ইংরেজি প্রশ্ন আমার হয়তো, আমি ধারণা করছি আমার 14 বা 15 সবগুলোই হয়তো হয়েছিল। তো আমার ক্ষেত্রে আমি যে স্ট্র্যাটেজি ফলো করেছিলাম সেটা হচ্ছে আমি খুবই বেশি প্রশ্ন ব্যাংক করতাম। আর প্রশ্ন ব্যাংক করার ক্ষেত্রে হচ্ছে আমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসটা ভালো মতো করতাম। প্রশ্ন ব্যাংক করার পরে প্রশ্ন ব্যাংক একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা। ধরো তুমি প্রশ্ন ব্যাংক করে যাচ্ছ, তোমার কাজ কি? প্রশ্ন ব্যাংক ধরো একটা করলা, তুমি ইডিয়ম ফ্রেজের একটা প্রশ্ন পাই না, ধরো ফ্রেজ এন্ড ক্লজের একটা প্রশ্ন পাই, প্রশ্নটা আসছে কি থেকে? নাউন ক্লজ থেকে। তুমি নাউন ক্লজ থেকে ওই প্রশ্নটা পারার পরে তোমার দায়িত্ব কি? যে তোমার নাউন ক্লজ থেকে ওই প্রশ্ন না পারো তাহলে তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে নাউন ক্লজ রিলেটেড যা যা টপিক আছে সব পড়ে ফেলা। প্রশ্ন ব্যাংক পড়া হচ্ছে এভাবে আমাদের পড়তে হবে। ধর একটা টপিক আসছে, তাহলে ওই টপিকটা শুধু ওই কোশ্চেনটা পারলেই হবে না, ওই কোশ্চেনটা না পারলেও যদি ওই কোশ্চেনটা শিখে নিই তাহলেই হবে না। আমাদের হচ্ছে পুরো টপিকটাই পড়তে হবে। পুরো টপিকটা আমরা পরে হচ্ছে আমাদের টেক্সট থেকে আমরা পড়ে নিব, যাতে ওই রিলেটেড কোনো প্রশ্ন আসলে তাহলে আমরা সলভ করতে পারি।
এরকম কিন্তু খুবই কম হয় যে হুবহু একরকম প্রশ্ন আসছে। তোমরা নাকি এটা ভুল বুঝো যে প্রশ্ন ব্যাংক আমরা যখন পড়তে বলি, প্রশ্ন ব্যাংক থেকে পড়ার পর আমার নাম্বার বাড়ছে না কেন। তোমরা ভাবো যে প্রশ্ন ব্যাংক থেকে আবার প্রশ্নটা হুবহু তুলে দিবে। তো হুবহু তুলে দেয়, কিছু ক্ষেত্রে দেয়, কিন্তু হুবহু তোলার চেয়ে বেশিরভাগ যেটা রিপিট হয় সেটা হচ্ছে টপিকটা রিপিট হয়। তো সেক্ষেত্রে আমার যেটা উপদেশ হচ্ছে যে কোন একটা টপিকের প্রশ্ন আসলে ওই প্রশ্নটা করার সাথে সাথে ওই টপিকের রিলেটেড যা যা পড়া আছে ওগুলো আমাদের দেখে রাখতে হবে। এভাবে আইলে তোমরা অবশ্যই ভালো করবা। বেস্ট অফ লাক সবাইকে, সবার জন্য শুভকামনা।